আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা সবাই ভালো আছো? এই তো স্যার, আল্লাহর মধ্যে ভালো। সবাই সুস্থ আছে তোমাদের? জামাল, ঐশী আছো? স্যার আমি আছি। জামাল নাই? আসসালামু আলাইকুম, আছি স্যার। ঠিক আছে, তাহলে আমরা কত 42 না 39 আসছে, তাই না? জি স্যার। আমাদের তো 47। আমরা স্টার্ট করি নাকি? জি স্যার, স্টার্ট করি। 6-7 মিনিট তো অপেক্ষা করলাম। তোমরা কি এক্সপেরিমেন্ট 8 এবং এটা আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট, এটার লেকচার শিটটা পেয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, আমি একটু এখন স্ক্রিন শেয়ার করে এটা নিয়ে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার একটু বড় করলে ভালো হয়। জি স্যার, এখন ঠিক আছে। ঠিক আছে। জি স্যার। এখানে এটা হচ্ছে যে স্টাডি কাস্টিং ডিফেক্টস। কাস্টিং ডিফেক্টস এর উপর একটু স্টাডি হবে। এখানে আমাদের এমটা হচ্ছে যে তুমি কমন কাস্টিং ডিফেক্টস এর মধ্যে আছে ধরো অক্সাইড প্রিন্ট, পোরোসিটি, তারপর সেকশন থিকনেস ভেরিয়েশনের কারণে তখন রেসিডুয়াল স্ট্রেস ডেভেলপ করে, বা সেকশন ভেরিয়েশনের কারণে। তো এই জিনিসগুলো, এই দুটো জিনিস স্টাডি করা, একটা হচ্ছে রেসিডুয়াল স্ট্রেস আর একটা হচ্ছে যে তোমার অক্সাইড ফিল্ম, পোরোসিটি, এই জিনিসগুলা দেখা। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমরা এই দু ধরনের স্যাম্পল করব। একটা স্ট্রেস রেসিডুয়াল স্ট্রেস স্টাডির জন্য একরকম স্যাম্পল হবে, আর তোমার অক্সাইড ফিল্ম, পোরোসিটি, কাস্টিং ডিফেক্টস দেখার জন্য অন্য টাইপ মানে একটা বার শেপ স্যাম্পল হবে। তো আমরা অ্যালয় ইউজ করব হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয়, পিওর অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অ্যালয় বলতে পিওর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের ভিতর যা থেকে থাকে কমার্শিয়ালি পিওর। এরপরে এটাকে যখন মেল্ট করবো আমরা ডি গ্যাসের ইউজ করব। মেথোডোলজিটা দেখো, অক্সাইড ফিল্ম স্টাডির জন্য প্রথমে যেটা বলা হবে যে দুটো রাউন্ড বার এই কাস্টিং করার জন্য একটা মোল্ড তৈরি করা হবে। তারপর মোল্ড তৈরি করার পর মেল্টটা প্রিপারেশন করা হবে উইথ অ্যালয়। যদি অ্যালয়ের সাথে, সেই অ্যালয়টা হচ্ছে তোমার একটা ডার্টি নস্টার অ্যালয় নেওয়া হবে, আমাদের আগে ইউজ হয়েছে, এবং এবারও আমরা রিপিটেডলি এটাকে একবার মেল্ট করব, আবার কাস্ট করব, আবার মেল্ট করব। এইভাবে করলে এটা ডার্টি হবে ইন্টেনশনালি। আসলে যদিও এই জিনিসটা ইন্টেনশনালি আনাটা খুব কঠিন হয়, কেন ডার্টি এমনি তুমি ইউজ করতে করতে ডার্টি হয় যত সহজ, ইচ্ছা করে এটাকে আবার ডার্টি করাটা অনেক কঠিন হয় আর কি। কেন স্যার? হ্যাঁ, এটাকে স্যার ডার্টি করা স্যার কঠিন হবে কেন? কঠিন হবে না। তুমি একটা জিনিস, এটা তো মেটাল, এটা তো নরমাল কোনো রুম টেম্পারেচারে কিছু না। স্যার যখন মেল্ট করবা, মেল্ট করে আবার এটাকে করবা, দেখা যাবে যে ওই যে স্ল্যাগ বলো, অক্সাইড ফিল্ম বলো, এগুলা সব উপরে বেশি উঠে, ভিতরে ট্র্যাপ রাখাটা মুশকিল হয়ে যায়। সেই জন্য 8-10 বার এটাকে মেল্ট করতে হয়, 10-12 বার। এমন করা যায় না যে যেমন কোন যে অ্যালুমিনিয়াম মেল্ট করা হলো তারপর এর মধ্যে বালু কাদা কাঠের গুঁড়ো যা পারেন তাই মোটামুটি এর মধ্যে মিশিয়ে দেওয়া হলো, তারপর এটাকে কিছুক্ষণ স্টির করার পর একদম ঠান্ডা পানিতে ঢেলে ফেলা হলো, সিলভারের কুপেলেশনের মতো। তাহলে একদম ইনক্লুশন চলে এলো, আর সারফেসটা একদম পালভারাইজড, উপরে সারফেস অক্সাইড ফিল্ম চলে এলো। তাহলে কি স্যার একবারই সম্ভব হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে, তোমার কথা ঠিক, খুব ভালো। এটা কাস্টিং ডিফেক্ট জন্য, কিন্তু এটা ডিফেক্ট স্টাডি হবে না, কারণ কোনো কাস্টিং এ ইন্টেনশনালি এরকম ভাবে বালি যায় না, এই ডার্ক গুলা কখনোই যায় না। আর গেলেও সেটাকে আবার ক্লিন করে ফেলা হয়। আমাদের তো রিয়েল
আমরা চাইবো যে রিয়েল তোমার এই ডিফেক্ট গুলা অক্সাইড ফিল্ম গুলা স্টাডি করতে। তুমি যেটা বলতেছো সেটা করা যাবে, এটা একবারই করা যাবে, কিন্তু এটা রিয়েল স্টাডি হবে না। কেননা বালি কখনোই কাস্টিং এ আমরা এক্সপেক্ট করি না। আমরা চাইবো যে বালি বা অন্য জাতীয় জিনিস যখন যাবে এটাকে রিমুভ করে তারপরেই কাস্টিং করতে। তারপরেও কিন্তু অক্সাইড ফিল্ম হয়, পোরোসিটি আসে, এই জিনিসটা আমাদের স্টাডি করতে। তাহলে তাহলে স্যার স্যার মোল্টেন অ্যালুমিনিয়ামের মধ্যে যদি কিছু এক্সেস অ্যালুমিনা ময়েস্ট টাইপ কিছু অ্যালুমিনা যদি অ্যাড করে দেওয়া ওটা হয়, প্রয়োজন হয় না, ওইটা প্রয়োজন হয় না। আমরা যদি এটাকে যদি যে 10-12 বার যদি এটাকে যদি একবার মেড করতেছি, আবার পোর করতেছি, আবার বের করতেছি করে আবার করলে দেখা যাচ্ছে যে যে আমাদের এনভায়রনমেন্ট যে সেই এনভায়রনমেন্টে আমরা যদি কিছু স্ল্যাগ রিমুভও করি, তারপর অল্প অল্প করে প্রতিবারই থেকে যায়, তখন দেখা যায় যে এই জিনিসগুলা কিছু পাওয়া যায় আর কি। এই অক্সাইড তাহলে 10 বারের জায়গায় যদি স্যার 2-1 বার করি, এটা বলা হয়েছে অ্যাটলিস্ট মানে পাওয়ার জন্য। আসলে যেটা অনেক সময় আগেও পাওয়া যায়, অনেক সময় আর 10 বারের চেয়ে বেশিও লাগে আর কি। কথা বুঝছো? তুমি যেটা বলছো এটা একবারই পারা যায় তো, কিন্তু এটা তো আর স্টাডি হলো না, কারণ এটা তো ধরো রিয়েল স্টাডি না। কারণ কোনো কাস্টিং এ ইন্টেনশনালি বা কোনো কাস্টিং এ কোন একটা প্রোডাক্ট করতে গেলে কখনোই এই জিনিসগুলো অ্যালাউ করা হবে না, যেগুলা আমরা ধরো যেগুলো এগুলো অ্যাড করছে এগুলা দিয়ে এগুলোকে রিমুভ করেই করা হয়, তারপরও কাস্টিং ডিফেক্ট আসে। কথা বুঝছো? তাহলে স্যার এর 10 বার মেল্ট ফ্রিজ এটা স্যার করতে কতক্ষণ লাগে? এটা তো ডিপেন্ড করে। এটা তো ধরো একবার মেল্ট করতে গেলে প্রথমবার মেল্টিং এর লাগে, সময় বেশি লাগে, কারণ ফার্নেস হিট হতে সময় লাগে, এরপরে অত সময় লাগে না। যাই হোক, এটা মোট কথা হচ্ছে যে পারপাস হচ্ছে যে তোমাদেরকে এরকম একটি ডার্টি মাস্টার অ্যালয় দেওয়া হবে, আরেকটা অ্যালয় হচ্ছে যে মোটামুটি ফ্রেশ অ্যালুমিনিয়াম অ্যালয়, মানে ফ্রেশ অ্যালুমিনিয়াম। এটা ধরো প্রথমবার মেল্ট করা হচ্ছে, এরকম দুটোর ভিতরে কম্পেয়ার করার জন্য এরকম দুটো মেল্ট দিয়ে এরকম দুটো করে 4টা তোমার বার তৈরি করা হবে। এই বার তৈরি করার পরে তারপর তো করতে হবে তোমাদেরকে সারফেসে, এই রাউন্ড বার গুলো সারফেসে কাস্টিং ডিফেক্টস তোমার দেখতে হবে। কি দেখতে হবে? কোনো অক্সাইড ফিল্ম ভিজুয়ালি দেখা যাচ্ছে কিনা, তারপর পোরোসিটি কেমন, এই জিনিসটা দুটোর ভিতর কম্পারিজন করতে হবে। এগুলো তো তোমরা তো নাই, এটা তো ফিজিক্যালি যখন থাকতা তখন এটা বোঝা যেত। এখন আমরা ছবি যতটুকু পারি আমরা ছবি উঠে তারপর তোমাদেরকে দিয়ে দিব আর কি, কাস্টিং হয়ে যাওয়ার পরে। স্যার আমাদের লাস্ট অ্যাসাইনমেন্টের স্যার ছবিগুলো কি দেওয়া হয়েছে? না, এখনো দেওয়া হয়নি। এটা আমাদের ফার্নেসে কাজ চলতেছে, ফার্নেসটা এখনো ওয়ার্কিং কন্ডিশন আসে না, আসলে আমরা দিয়ে দিব। তারপর দুটো রিপোর্ট একসাথে জমা দিতে হবে। দেখা যাক, এটা আমরা চিন্তা করব। যদি ওইটা দেরি হইতে যায় তাহলে এটা দিয়ে দিব। এটা তো ডেটা পেয়ে যাবা, এটা ডেটা পেতে বেশি সময় লাগবে না। অ্যালুমিনিয়াম তো, অ্যালুমিনিয়ামে আমাদের যে ফার্নেস আছে লো টেম্পারেচার ফার্নেস, ওটা ঠিক আছে। ইয়ে তো কাস্ট আয়রনের আমরা যেটা করব ওটা তো ইন্ডাকশন ফার্নেস লাগে, সেই ইন্ডাকশন ফার্নেসটা রিপেয়ার চলতেছে, ওই জন্য দেরি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো প্রথম কি করতে হবে। প্রথম হচ্ছে যে এই কাস্টিং গুলোর সারফেস স্টাডি করতে হবে। সেই সারফেস থেকে তোমরা ভালোভাবে দেখবা যে এখানে অক্সাইড ফিল্ম দেখা যাচ্ছে কিনা, পোরোসিটি কেমন, এটা কোয়ালিটেটিভ স্টাডি হবে আর কি, প্রথম ভিজুয়াল যে ইন্সপেকশন যেটা হবে। এরপরে এটা তোমরা করতা, কিন্তু এখন তো আর তোমরা মানে কি তোমাদের সুপারভিশনে হতো। টেনসাইল টেস্ট বার তৈরি করতে হবে। এখান থেকে বার করার পরে আমরা এখানে একটা টেনসাইল টেস্ট করব। টেনসাইল টেস্ট করে সেখান থেকে এখানে তো আসলে ইল্ড স্ট্রেংথ আসবে না, 0.2% প্রুফ স্ট্রেংথ আসবে, টেনসাইল স্ট্রেংথ, এলongation আসবে। এই দুটো স্যাম্পলের এলongation নেওয়া হবে, মানে একটা মেকানিক্যাল প্রপার্টিজ গুলো নেওয়া হবে। কি নেওয়া হবে? একটা হচ্ছে যে তোমার ডার্টি অ্যালুমিনিয়াম দিয়ে, আর একটা হচ্ছে যে ফ্রেশ অ্যালুমিনিয়ামের স্যাম্পলে। তারপর তোমরা এটার মেকানিক্যাল প্রপার্টিজ কম্পারিজন করবা। এরপরে যেটা আসবে, এই যে টেনসাইল টেস্ট করতে গেলে স্যাম্পলটা যে ফ্র্যাকচার হয়ে গেল, ওই ফ্র্যাকচার সারফেসের আমরা ছবি উঠাবো। কথা বুঝছো? ফ্র্যাকচার সারফেসের মানে অর্থাৎ ব্রোকেন সারফেসের আমরা ছবি উঠাবো টেনসাইল টেস্টে। এই ছবিগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে ফটোগ্রাফির ছবি আর কি। এই ছবিগুলো দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমরা ফ্র্যাকচার সারফেস যখন দেখবা তখন ভিতরে অক্সাইড ফিল্ম, ইনক্লুশন, পোরোসিটি এগুলো আছে কিনা তখন বুঝতে পারবা। সেখান থেকে এটা তোমরা রিপোর্ট করবা, কি কি দেখা যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে। এরপরে তোমাদেরকে, তোমরা না, এটা আমরা যেটা করব, সেখান থেকে আবার এই স্যাম্পল থেকে আমরা ডেনসিটি মেজার করব। ডেনসিটি মেজার করে ধরো থিওরিটিক্যাল ডেনসিটির সাথে আমার রিয়েল স্যাম্পলের ডেনসিটি যেটা পাবো, এই দুটোর কম্পেয়ার করলে আমরা পেয়ে যাবো হচ্ছে তোমার পোরোসিটি। এখন ডার্টি অ্যালুমিনিয়াম যেটা ছিল
সেটাতে পোরোসিটি কেমন, ফ্রেশ অ্যালুমিনিয়ামের পোরোসিটি কেমন, সেটা একটা কম্পারিজন চলে আসবে। এটা হচ্ছে তোমাদের এই মেথড ফর অক্সাইড ফিল্ম এবং পোরোসিটি স্টাডির জন্য যেই প্রসিডিউর সেটা। এখন আসো তুমি রিসিডুয়াল স্ট্রেস, যেটা এই রিসিডুয়াল স্ট্রেস মেজার করার জন্য কি করতে হবে, আমি আগে যদি তোমাদেরকে দেখাই ছবিটা, রিসিডুয়াল স্ট্রেসের এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, এই এরকম একটা জিনিস আমরা কাস্টিং করব। তার মানে বুঝতে পারতেছো যে এটা হচ্ছে যে কাস্টিং মেম্বার বা কম্পোনেন্ট, মাঝখানে ফাঁকা থাকবে। হ্যাঁ, এই এরকম দুটো জিনিস আমরা কাস্টিং করব। আমি আসতেছি, প্রথমে দেখে নাও যে রিসিডুয়াল স্ট্রেস স্টাডি করার জন্য এরকম শেপের একটা জিনিস, এটা একটা প্লেট শেপ, যার মাঝখানে এরকম স্কোয়ার ফাঁকা থাকবে। হ্যাঁ, এটা ব্ল্যাঙ্ক, এদিকে এটা ফাঁকা থাকবে। এরপরে আসো আমি মেথডোলজিতে যাই। এই যে এটা, তো এখানে যেটা বলা হচ্ছে যে দুটো মোল্ড করা হবে রিসিডুয়াল স্টাডির জন্য, রিসিডুয়াল স্ট্রেস স্টাডির জন্য। এখানে দেখো পিওর অ্যালুমিনিয়াম মেল্ট করব আমরা, যার ইলাস্টিক মডিউলাস যেটা 70 জিপিএ, এটা তোমরা ধরবা, এটা ক্যালকুলেশনে লাগবে তুমি যখন স্ট্রেস রিসিডুয়াল স্ট্রেস মেজার করতে যাবা। এরপরে আমরা এটা মেল্ট হওয়ার পরে দুটো মোল্ড করব, এটা আগে বলেছি। একটা মোল্ডে 850 ডিগ্রি সেন্টিগ্রেডে এই মেটালটাকে, এই লিকুইড মেটালটাকে পোর করা হবে। পোর করে ওই অবস্থায় এটাকে কুল করা হবে। এরপরে বাকি লিকুইড মেটালটাকে কুল করা হবে 700 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। যখনই 700 ডিগ্রি সেন্টিগ্রেডে আসবে টেম্পারেচার, লিকুইড মেটাল টেম্পারেচার, তখন এটাকে যেই আরেকটা যে মোল্ড ছিল সেই মোল্ডে পোর করা হবে। তাহলে এখানে কি দাঁড়ালো, তুমি দুটো স্যাম্পল পাচ্ছ, একটা হচ্ছে যে 850 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা হচ্ছে 700 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে মোল্ডের কাস্টিং যে মোল্ড প্যারামিটার যেটা বা কাস্টিং প্যারামিটার, সেটা হচ্ছে তোমার টেম্পারেচার ভেরিয়েশন। এখন দুটো জিনিস, এটা যখন ঠান্ডা হয়ে গেল তখন এটাকে বের করে আনা হলো, বের করে এনে গেটিং সিস্টেম এগুলো থেকে ক্লিন করা হলো। করার পরে তারপর কি করতে হবে, আমি ওইদিকে চলে যাই, আবার ইয়েতে চলে যাই, এখানে এই জিনিসটা ওখানে বলা আছে, ছবিতে চলে যায়, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা তো তোমরা আর করতে পারবে না, এটা আমরাই করব। কিভাবে করব দেখো, এখানে প্রথমেই আমরা এটাকে একটা লাইন দিয়ে দিব, এরকম একটা মার্ক দিব, পেন দিয়ে হোক, পেন দিয়ে দিব, হ্যাঁ, দিয়ে এটা মেজার করবো। এটাকে আমরা L1 বলবো, বলে তারপর এরপরে এটা মাঝখান দিয়ে এটা দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে আবার মেজারমেন্ট করব। মেজারমেন্ট করলে যে লেন্থ পাবো সেটাকে আমরা L2 বলবো। আরেকটা স্যাম্পল যেটা আছে সেটা একইভাবে আমরা করবো। তাহলে এখান থেকে কি পাওয়া গেল, L1 L2। এখন তুমি কি করবা, এই যে এই ডাটা শিটে টেম্পারেচার 850 ডিগ্রি, টেম্পারেচার 700 ডিগ্রি সেন্টিগ্রেড, L1 তুমি যেটা পেয়েছো ওখানে 850 জন্য, L2 যেটা পেয়েছো, আর এখানেও ঠিক একইভাবে পেয়েছো। এখন তুমি স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। টেম্পারেচারে পোর করলে, হাই টেম্পারেচারে পোর করলে কি শোনা যাচ্ছে না? জি স্যার, এখন শুনতে পেরেছি, মাঝখানে একটু হ্যাং হয়ে গিয়েছিল। আচ্ছা, আমি আবার একটু বলি, সেটা হচ্ছে যে তোমরা এখান থেকে L1 L2 ডাইমেনশন থেকে এই ইকুয়েশনে বসিয়ে দিলে স্ট্রেন পেয়ে যাবা। এটা তো তোমরা জানোই। স্ট্রেন পেয়ে গেলে তোমরা এখানে এই ইকুয়েশনে বসাই দিবা যে এখানে স্ট্রেনকে ইয়ং মডুলাস দিয়ে ই ভ্যালু দিয়ে তুমি যখন মাল্টিপ্লাই করবা রিসিডুয়াল স্ট্রেস পেয়ে যাবা। তাহলে এখানে এইখান থেকে তুমি কি জানতে পারবা, এখান থেকে জানতে পারবা ডিফারেন্স একটা, যে এখানে এই এ স্ট্রেস অর্থাৎ 850 ডিগ্রি সেন্টিগ্রেডে পোর করাতে কি স্ট্রেস পেয়েছো, আর 700 ডিগ্রি সেন্টিগ্রেডে পোর করাতে কি পেয়েছো, তাহলে এটা কম্পারিজনটা তোমরা এটা রিপোর্টে মেনশন করবা। এই হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট। আর এখানে দেখো, এখানে যেটা ওই রাউন্ড বারের যেটা টেনসাইলের, রাউন্ড বার যে টেনসাইল টেস্ট করা হবে, তার এই অ্যালয় কন্ডিশন যেটা, একটা ডার্টি থাকবে আর একটা হচ্ছে যে ফ্রেশ থাকবে। দুটোর জন্য এই যে প্রুভ স্ট্রেংথ, টেনসাইল স্ট্রেংথ, পার্সেন্টেজ এলঙ্গেশন থাকবে, এরপরে ডেনসিটি, হ্যাঁ,
পোরোসিটি ডেনসিটি দেওয়া থাকবে। ডেনসিটি হচ্ছে যে একটা হচ্ছে থিওরিটিক্যাল ডেনসিটি, এখানে বলাই আছে 2.7 বলা আছে মনে হয় এখানে, আর এখানে তুমি যেটা মেজার পাবা এই দুইটার সাথে কম্পেয়ার করে থিওরিটিক্যাল ডেনসিটি দিয়ে ডিভিশন করলে তুমি পেয়ে যাওয়া হচ্ছে পোরোসিটি। তাহলে এখানে দাঁড়ালো যে ডার্টিতে কেমন পোরোসিটি আসতেছে আর ফ্রেশে কেমন পোরোসিটি, এই একটা কম্পারিজন পেলাম। তার মানে রিপোর্টে তোমার যেটা করতে হবে যে ডিসকাস দ্য এফেক্ট অফ মেল্ট কোয়ালিটি এন্ড কম্পোজিশন অফ অ্যালয় অন দ্য ওভারঅল কোয়ালিটি অফ কাস্ট প্রোডাক্ট, indicate some methods by which you can eliminate oxide film and porosity problems in casting. এটা তুমি থিওরি থেকে নিতে হবে। আসলে এই ফাউন্ডারি রিসেশনালটা পুরোপুরি থিওরির এই থিওরিতে তুমি যা পড়ে আসছো সেটাই করানোর, এখানে কিছু জিনিস দেখানোর চেষ্টা করা হয় হাতে কলমে। অতএব এখানে থিওরিটা যদিও আমি এক্সপেরিমেন্ট করাচ্ছি, এখানে থিওরি অনেক বেশি ইনভলভ। অন্যান্য সেশনালের চাইতে এখানে থিওরিটা অনেক বেশি, মানে আমি একটা ধরো কাস্টিং এর ডিফেক্ট গুলো পড়াচ্ছি, এটার অর্থ এই নয় যে আমি পড়াই না এখানে নাই সিলেবাসে, তা না, এটা তোমার থিওরিতে যা পড়বে সেটাও কিন্তু কভার করছে এখানে। তারপর হচ্ছে যে ইউজিং সুইটেবল গ্রাফ শো দ্য ভেরিয়েশন অফ রেসিডুয়াল স্ট্রেস উইথ পোরিং টেম্পারেচার অফ দ্য কাস্টিং। তুমি একটা গ্রাফ ড্র করলা, ধরো যে রেসিডুয়াল স্ট্রেস যেটা পেলে, এটা আসলে গ্রাফ তো দুটো পয়েন্ট দিয়ে দুইটা দিয়ে হয় না, বার চার্ট দেখাই দিলা। ডিসকাস দ্য এফেক্টস অফ ফাউন্ডারি ভেরিয়েবলস। ফাউন্ডারি ভেরিয়েবল বলতে এখানে মোল্ড মেটেরিয়াল তো সেম, এখানে তোমার কুলিং রেট, হ্যাঁ, তারপর শুনতে পাচ্ছ? যদিও এখানে বলা আছে ভেরিয়েবল অনেকগুলো বলা আছে, কিন্তু আমরা অত ভেরিয়েবল যাচ্ছি না, শুধু কুলিং টেম্পারেচারটা এখানে আসবে। হ্যাঁ, এগুলো আইডিয়াল লেকচার নোটে যখন করা হয়েছিল তখন এগুলা মাথায় রাখা হয়েছিল। তো এখন আমরা শুধু পোরিং টেম্পারেচারটা এটা আসবে, ফাউন্ডারি ভেরিয়েবলস পোরিং টেম্পারেচারের এফেক্টটা and casting dimensions in residual stress in cast product. Dimension বলতে তোমার এখানে যে সেকশন থিকনেস এর যে ভেরিয়েশন হচ্ছে, সেখানে এই সেকশন থিকনেস এর ভেরিয়েশনের জন্য তোমার এই কি রেসিডুয়াল স্ট্রেস আসতেছে সেটা। Mention some methods by which you can minimize or eliminate these residual stress problem in casting. তুমি এই ধরনের সেকশন থিকনেস ভেরিয়েশনের কারণে তোমার এই যে রেসিডুয়াল স্ট্রেস আছে, সেই রেসিডুয়াল স্ট্রেস থেকে তুমি কিভাবে এলিমিনেট করতে পারো, রিমুভ করতে পারো বা মিনিমাইজ করতে পারো, এই জিনিসটা তুমি সাজেস্ট করবা ইন লাইট অফ ইউর থিওরিটিক্যাল কোর্স। বুঝছো? তোমার থিওরি কোর্স থেকে তুমি যা পড়ছো সেটার আলোকে তুমি এই জিনিসটা সাজেস্ট করবা রিপোর্টে। তাহলে কি দাঁড়ালো যে তোমরা এখান থেকে কাস্টিং এর অনেক ডিফেক্ট আছে, কিন্তু তার ভিতরে তুমি অক্সাইড ফিল্ম পোরোসিটি সম্পর্কে অথবা তুমি ব্রোকেন সারফেসটা দেখলে তখন হয়তো দেখা যাবে যে সেখানে কিছু ইনক্লুশন দেখতে পারো, এগুলো সম্পর্কে তোমার একটা আইডিয়া আসবে। তারপর হচ্ছে যে সেকশন থিকনেসের কারণে যে এটা একটা রেসিডুয়াল স্ট্রেস থাকে, সেই স্ট্রেস সম্পর্কে তুমি ডাইরেক্ট এই এক্সপেরিমেন্ট থেকে যে স্ট্রেস ভেরিয়েশন থেকে তুমি এটা বুঝতে পারবা। বুঝতে পারছো? তো এই জিনিসগুলা আমরা দেখি, এটা করতে বেশি সপ্তাহে আমরা চেষ্টা করব তোমাদেরকে দিতে। স্যার, হ্যাঁ বলো। স্যার, আমাদের তো ফাউন্ডারি ভেরিয়েবলস এর মধ্যে কেবলমাত্র পোরিং টেম্পারেচার ইফেক্টটাই তো আমরা দেখতে পাবো, আর স্যার বাকি ইফেক্ট গুলোর কথা আমরা কিভাবে ডিসকাস করব? না, ওগুলা ডিসকাস করার দরকার নাই, শুধু তোমরা করবা হচ্ছে যে কুলিং রেট যেটা তোমাদের এখানে করানো হলো সেটা। বাকিগুলো তো ডিসকাস করার দরকার নেই, কারণ হচ্ছে যে বাকিগুলো তোমরা জানো থিওরিটিক্যালি, কারণ থিওরিতে তোমরা পড়ে আসছো। আমরা এখানে প্র্যাকটিক্যালি যেটা করছি শুধু এটাই তোমরা এখানে ডিসকাস করবা। ওকে স্যার। আর কেউ কোনো কোশ্চেন? কেউ বুঝো নাই এরকম কেউ আছো? সুমিতি শুধু কথা বলে, আমার মনে হয় সুমিতি একটু কম বুঝে, আর ওনারা সবাই খুব বেশি বুঝে নাকি? সুমিত? আমার স্যার যে কয়েকটা পয়েন্টে কনফিউশন হয়, আমার মনে হয় যে এই পয়েন্টগুলোর কনফিউশনটা যদি আমি সাথে সাথে না এটা অন্যরা প্রশ্ন করে না কেন? তাহলে কি ধরে নিব যে সবাই বুঝে গেছে সব? স্যার একটা প্রশ্ন আছে। বলো, এই যে এখন আসছে। হ্যাঁ, গুড, বলো স্যার। এখানে যে মানে উপরে যে বলেছিলেন যে জাস্ট অবজার্ভ করতে হবে, মানে অক্সাইড ফিল্ম পোরোসিটি এগুলা, মানে ওটার উপর রিপোর্টটা কিভাবে করব, মানে আমাদের অবজারভেশনটা কিভাবে এক্সপ্লেইন করব? অবজারভেশন তোমার কাছে যখন ছবি পাঠাবে, তুমি জাস্ট ফিচারসগুলো তুমি দেখবা, তুমি ছবিতে আইডেন্টিফাই অ্যারো চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করবা এটা অক্সাইড ফিল্ম, তারপরে হচ্ছে এটা হচ্ছে যে পোরোসিটি, এই জিনিসগুলা। জি স্যার। কোয়ালিটেটিভলি, কোয়ান্টিটিভ না। আর কোয়ালিটেটিভলি তোমার পোরোসিটি যেটা, সেটা তো তুমি ওই যে ডেনসিটি মেজারমেন্ট থেকে পরে তুমি পাবা, এমনি তো ফিজিক্যালি তুমি দেখাই দিবা। জি স্যার, বুঝেছি। স্যার,
পোরোসিটির বলো। ব্যাপারে আমার আমার প্রশ্ন হলো যে আমরা যেমন স্টিল বা কাস্ট আয়রনের ক্ষেত্রে দেখেছি যে ইনক্লুশন গুলো যেগুলো থাকে সেগুলো ডেনসিটি স্টিল বা কাস্ট আয়রনের চেয়ে অনেকটা কম, কিন্তু স্যার অ্যালুমিনিয়াম কাস্টিং এর ভেতরে যে ইনক্লুশন গুলো থাকবে সেগুলো ডেনসিটি তো স্যার এই অ্যালুমিনিয়াম থেকে একটু বেশিও হতে পারে। কিন্তু স্যার আমরা যখন পোরোসিটি মেজার করব তখন তখন তো আমরা ক্যালকুলেট করব হচ্ছে ওই পুরোটাকেই সাম এয়ার বা ভয়েড প্লাস ওই মেটাল। তো তো সেক্ষেত্রে আমাদের পোরোসিটি ক্যালকুলেশন কতটুকু কারেক্ট হবে যদি আমরা এই মেটালের মেটালের চেয়েও হেভি যে ইনক্লুশন গুলো আছে এগুলোকে আমরা মাসের মধ্যে কনসিডার করতে না পারি? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে মেটালের চাইতে হেভি তোমার কোনটা এখানে যাওয়ার সুযোগ আছে, একমাত্র ধরো মোল্ড থেকে স্যান্ড যদি যায়, হ্যাঁ, তাহলে সিলিকা গেলে সিলিকা ডেনসিটি তোমার অ্যালুমিনিয়াম থেকে বেশি। হতে হ্যাঁ, পারে স্যার, বোধহয় 1 মিনিট, কিন্তু বোধহয় কিন্তু 2.6 এর মতো, মানে কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। তো যাই হোক, ওটা তো আমরা চেষ্টা করি যে এমন ভাবে কাস্টিং করার যাতে সিলিকা না যেতে পারে আর কি। সিলিকা ছাড়া আর বাকি যেই তুমি বলতেছো যে ডিফেক্ট গুলা, এগুলা তো মূলত অক্সাইড ফিল্মই বেশি থাকে। আর যেগুলো থাকবে, তুমি যেটা বলছো ওইটা থাকবে কিছু, একদম তো 100% মানে এগুলো হয়তো দেখা যাবে যে খুব অল্প পরিমাণে আর কি, সামান্য পরিমাণে। হ্যাঁ, ওটা খুব অল্প পরিমাণে, কারণ হচ্ছে যে আমরা এখানে তোমার ফরেন মেটাল হিসাবে ইম্পিউরিটি যাওয়ার সুযোগ হচ্ছে যে মোল্ড মেটেরিয়াল থেকে, এছাড়া আর সুযোগ নাই। কারণ হচ্ছে আমরা যে র মেটেরিয়ালটা ইউজ করব সেটা তো ক্লিন করা থাকবে, যদিও ভিতরে ডাটি থাকবে কিন্তু এমনি তো বাইরের দিক থেকে ক্লিন করা থাকবে। তারপর আমরা ময়েশ্চার রিমুভ করি, আগে প্রিহিট করি, তারপর ধরো এরপরে যে ল্যাডেল ইউজ করা হয় সেটাকে প্রিহিট করা হয়, ক্লিন করা হয়। তারপর হচ্ছে তোমার ওইটা প্লাঞ্জার বা যেগুলো তোমার ইয়ে দেওয়া হয়, কি বলে এটাকে, ডিগিএসআর দেওয়ার জন্য, স্টিয়ারের জন্য যে ইয়েগুলো ইউজ করা হয় সেগুলোকেও ভালোভাবে প্রিহিট করা হয়, ক্লিন করা হয়। তো যদি কিছু থেকে থাকে যাবে, আর 100% তো যাবে না, তো সেগুলা তোমার পোরোসিটির তুলনায়, পোরোসিটির জন্য তুমি যেটা আছে সেখানে ইন্টারফেয়ার করবে কিন্তু নেগলিজিবল আর কি, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। আর যদি করেও থাকে, ধরো আমি তো একই অ্যালয় ইউজ করছি, ধরো একই ইউজ করলে যদি আমি ধরে নিজে ওইগুলো হোমোজেনিয়াসলি আছে, তাহলে দেখা যাবে যে ওইটার জন্য যে তোমার যতটুকু তোমার আমার ইয়ে হবে, কারেকশন মানে ইনকারেক্ট হবে, আমার ক্রেস্টার জন্য একই রকম ইনকারেক্ট হবে। কথা বুঝে নাই? কথা বুঝছো কিনা? জি স্যার, যদি আমি, কিছুটা বুঝতে পারছি। হ্যাঁ, তো সেই জন্য যেটা বলতেছিলাম যে এটা ওই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করি আর কি। কারণ আমাদের এখানে যেটা হয় কি, আমাদের যে ফাউন্ডারি এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে পরিস্থিতি এত পরিস্থিতি আসে, এটার জন্য ওই জিনিসগুলো আর আমরা ওইভাবে চিন্তাও করি না, ওরা কম থাকে তো। কেননা আমাদের যে এনভায়রনমেন্ট, ফাউন্ডারি এনভায়রনমেন্ট, আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে তোমার এই পোরোসিটি ফ্রি অ্যালুমিনিয়াম কাস্টিং করা খুবই ডিফিকাল্ট। কে বলতে পারো কেন ডিফিকাল্ট? আমাদের দেশে বাড়িতে ময়েশ্চারের পরিমাণটা অনেকটা বেশি বেশি থাকে, যেটা যেটা মরুভূমি বা পাহাড়ি অঞ্চল, যেগুলো ধরুন যে ইউরোপ আমেরিকা সব সব দেশের সাগর থেকে দূরে থাকার কারণে ওখানে ময়েশ্চারটা আরো অনেকটা কমে যেতে পারে, যেটা বাংলাদেশের জন্য খুব একটা সম্ভব হয় না। হ্যাঁ, মানে ওইটাই আসলে, আমাদের এনভায়রনমেন্টটা তো অনেক হিউমিড। আমাদের যেই ময়েশ্চার থাকে এটা ইউরোপে ওইসব দেশে এটা চিন্তাই করা যায় না। ওদের এমনি তোমার যখন উইন্টার সিজন থাকে, তখন তোমার যখন উইন্টারে তো প্রচুর বৃষ্টি হয়, সেখানেও দেখা যাবে 45-50-55 হিউমিডিটি থাকে। আর হায়ারেজ আমাদের রেনি সিজনে তোমার আমাদের উইন্টারে কত, আমাদের উইন্টারে তো মানে 60-65 এরকম আসছে, খুব বেশি জন্য আমরা তো তা না। আর আরেকটা হচ্ছে যে আমাদের উইন্টারটা হচ্ছে শর্ট, ওদের উইন্টারটা তো অনেক লং, তাই না? আর ওদের যে সামারে তো ওদের বৃষ্টি খুব কমই হয়, তখনও ড্রাই থাকে। আর আমাদের আপনি এখানে, বলতে স্যার মেডিটেরানিয়ান ওয়েদারের কথা বলছেন? হ্যাঁ, আমাদের এখানে যেটা হয় যে তোমার রেনি সিজনে তো প্রায় 85-90 এরকম তোমার হিউমিডিটি থাকে আমাদের এখানে। তো যার ফলে অ্যালুমিনিয়াম, তোমরা দেখছো যে স্যারও পড়াইছেন, অ্যালুমিনিয়াম যখন হাই টেম্পারেচারে যায় মেল্টিংটা, তখন এটা প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাসকে সে নিতে পারে আর কি, তার ভিতরে সলিবিলিটি আছে। তো এগুলা যখন সলিডিফিকেশন শুরু হয়, কুলিং, ডিউরিং কুলিং, তখন তো সলিবিলিটি কমে যায়। এগুলা এবার তোমার এই নিউক্লিয়েশন প্রিসিপিটেশনের মাধ্যমে তখন পোরোসিটি হিসেবে কাস্টিং এর বিভিন্ন জায়গায় এগুলা জমা হতে থাকে এবং পোরোসিটি ক্রিয়েট করে আর কি।
তো সেই জন্য এখানে ওই করেছি। এখন তুমি বারবার মেড করা ডার্টি যেটা আছে, ডার্টের সাথে বিভিন্ন জিনিসের সাথে যখন তুমি বারবার মেড করবা তখন তো আসলে প্রচুর পরিমাণে তোমার এই অ্যাবজর্পশন হবে আর কি, ইয়ার হাইড্রোজেন অ্যাবজর্পশন যেটা এই আর কি। সিমultaneously যখন যখন ওয়াটার থেকে আসবে আবার সে হাইড্রোজেন যখন দিবে, হাইড্রোজেন তো ঢুকে গেল, অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন হবে, সেই অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে। এটা পার্টিকেল হিসেবে থাকতে পারে, এটা ফিল্ম হিসেবে থাকতে পারে। এই জি স্যার, বুঝলাম। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি যে যে আর্টিফিশিয়ালি কি হিউমিডিটি অনেক বেশি করা যায় না, যাতে এর মধ্যে অক্সাইড ফিল্মের অ্যামাউন্ট আরো অনেক বেড়ে যায়? এরকম করা সম্ভব? তাহলে 10 বার মেল্টিং এর জায়গায় 2-3 বারে হয়তো হবে। সম্ভব, এটা সম্ভব। বললাম না আর্টিফিশিয়াল করা সবই সম্ভব, কিন্তু তুমি ইন্টেনশনালি মানে ন্যাচারালি হতে যেটা যত সহজ, আর্টিফিশিয়াল যে কোনো জিনিস করতে গেলে একটু কঠিন আর কি। সহজ মানে করা যাবে কিন্তু কঠিন আর কি, ধরো এমনি বাই প্রসেস হয়ে যাচ্ছে। আপনি স্যার যেমন যেমন বললেন যে যে আমরা ইচ্ছে করে কখনো কাস্টিং এ স্যান্ড বা ক্লে দেব না, কিন্তু স্যার অনিচ্ছাকৃত হলেও তো কাস্টিং এর মধ্যে সারফেস অক্সিডাইজ হয়ে যাবে। এই অক্সিডেশনের পরিমাণটা হঠাৎ করে একবারে বাড়িয়ে নেওয়াটা কি, এটা কি স্টেপ বাই স্টেপ বাড়ানোর সাথে খুব বেশি ডিফারেন্ট? মানে একদম যখন ফাইনাল আলো এটা কনসিডার করব। কোনটা কোনটা মানে স্যার আমি বলছি যে আমরা যখন যখন নর্মাল এনভায়রনমেন্টে অ্যালুমিনিয়ামকে কাস্ট করি, মেল্ট করি, কাস্ট করি, মেল্ট করি, এবার বারবার করতে থাকি, তখন এর মধ্যে লেয়ার বাই লেয়ার অ্যালুমিনিয়াম অক্সাইড পড়তে থাকে এবং তারা মেল্টে ইনকর্পোরেট হতে থাকে। এর ফলে একদম ফাইনাল মেল্টে গিয়ে এটা প্রপার্টি অনেকটা ডিগ্রেড করে, সেটা আমরা দেখতে পাই। কিন্তু স্যার আপনি যদি মনে করেন যে 2 বা 3 বারেই খুব খুব হেভি অ্যামাউন্ট সারফেস অক্সিডেশন অ্যালুমিনিয়াম ফর্ম গেল, সেটাকে যদি আমরা আবার 2-3 বার করে মেল্ট করে ফেলি, সেই হেভি হেভি হাই লেভেল অক্সিডেশন, এবং তারপর যদি আমরা মেকানিক্যাল প্রপার্টি টেস্ট করি, তাহলে কি স্যার এর দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স আসার কথা? মানে দু তিন বারে প্রচুর লেয়ার, 2-3 বারে প্রচুর লেয়ার, আর 8-10 বারে অল্প অল্প করে লেয়ার, এখানে একটা এবং কথা আছে, মোটামুটি লেয়ারটা তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডের লেয়ারটা কিভাবে ফর্ম করাবে, এটা কি কোনো ধারণা আছে তোমার? বাইফিল্ম ফর্মেশনের মতো অনেকটা। মানে এখান থেকে লিকুইড লেয়ারটা যখন স্প্ল্যাশ করে উপরে উঠতে থাকে কিছু কিছু ড্রপলেট, তখন এই ড্রপলেটের সেটা না, ওই যে সারফেসে তুমি হেভি লিকুইড ফর্ম যখন ফর্ম করাবে বললা, ওটা কিভাবে করবে? ওটা তো হিউমিডিটি যদি, হ্যাঁ হিউমিডিটি যদি খুব বেশি হয়, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন ওই মোল্টেন মেটালের গায়ে খুব সহজে অক্সিডাইজ হয়ে যাবে, এবং তাদের থিকনেসটা হয়তো একটু বাড়তে পারে, কেননা অ্যালুমিনিয়াম অক্সাইডের ভেতর দিয়ে যদি যদি কিছুটা হলেও ওয়াটার ভেপর পেনেট্রেট করতে পারে, বিশেষ করে ওয়াটার ভেপর কনসেন্ট্রেশনটা হাই হলে, তাহলে তো স্যার এই ফিল্মের থিকনেস বেড়ে যাবে। কেননা যে বায়োফিল্ম গুলো যেগুলো পড়বে সেগুলো স্যার ঠিক আছে, এটা যাবে, খুব এফেক্টিভ হবে মনে হয় না, বাড়বে আগের থেকে অবশ্যই বাড়বে, কিন্তু এফেক্টিভ কারণ হচ্ছে যে তুমি জানো যে অ্যালুমিনিয়াম অক্সাইড ফিল্মটা খুব ডেন্স, এই যদি একবার ফর্ম করে যায় ফার্দার অন্যগুলোকে ডিফিউজ করতে এরকম না, যেভাবে ধরো আয়রন অক্সাইডটা দেয়। ওকে স্যার, কথা বলছে একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যখন হিউমিডিটি বাড়াইতে যাবা তখন একটু রিস্ক থাকে, হাই টেম্পারেচার তো, সেখানে তুমি যদি হোমোজেনিয়াস হিউমিডিটি না বাড়াইতে পারো, যদি কোথাও একটু বেশি পরিমাণে ওয়াটার কম থাকে, তখন এক্সপ্লোশন হওয়ার চান্স থাকে। স্টিম এক্সপ্লোশন টাইপ কিছু। হ্যাঁ হ্যাঁ, কারণ এই জন্য তো আমরা প্রিহিট করি, কি জন্য আমরা প্রিহিট করি? তো আমাদের এই ফাউন্ড্রিতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম, মোল্ডটা ওইভাবে তাড়াহুড়ো করে মোল্ডটা প্রিহিট করা হয় নাই, তারপর তোমার মোল্ডের মধ্যে অ্যালুমিনিয়াম ঢালছে, এমন ভাবে ব্রাস্ট করলো একদম রুফে পর্যন্ত চলে গেছে। যারা ল্যাবে ছিল তারা দৌড়ায়া যাইও পারে না, তাদের গায়ে এটা কিছু স্বল্প কিছু ছিটে ফুটে পড়ছে আর কি, তাদের গায়ে শার্ট প্যান্ট এগুলো পড়ে গেছে যেখানে পড়ছে। ডেঞ্জারাস। হ্যাঁ, এটা খুব ডেঞ্জারাস। এই জন্য কিন্তু প্রিহিট এটা মানে শুধুমাত্র যে ওই আমাদের কাস্টিং প্রপার্টি আনা সেটা না, মানে এই ধরো অ্যাক্সিডেন্ট গুলো থেকে ইয়া করার জন্য প্রিহিট করতে হয় আর কি। যত বেশি তোমার টেম্পারেচার ডিফারেন্সটা কমায় আনা যায়। টেম্পারেচার ডিফারেন্স যদি বেশি থাকে, তখন যদি তোমার ওইখানে ময়েশ্চার এনট্র্যাপ থেকে যায়, তখন এটা র্যাপিডলি এটার ভলিউম এক্সপানশনের কারণে এটা বমের মতো কাজ করে। এরকম হয়েছে আমাদের এখানে, হয়েছে এটা আমাদের ল্যাবে। তোমরা যে বেডে কাস্টিং বেডে সেখানেই অ্যাক্সিডেন্টটা করছে, একজনের মাস্টার্স থিসিসের একটা এই কাস্টিং করতেছে। তো ঠিক আছে, তাহলে এটা কবে জমা দিবা আমরা এটা বলে দিব, ঠিক আছে? এরকম হইতে পারে যে যদি কাস্টিং এর যে আমরা রিপোর্টটা কাস্টিং এর যেটা দিলাম সেটা যদি স্যাম্পল দিতে যদি দেরি হয়, এটা দিলে তোমরা এটা আগে হয়তো জমা দিবা, কথা বুঝছো? এটা স্যাম্পল পাওয়ার উপর, আমরা যে ইয়াগুলো পাওয়ার উপর ঠিক
ঠিক আছে। আর তোমাদের প্রেজেন্টেশনের ব্যাপারে যেটা বলা হয়েছে জামাল, জি স্যার। ওইটা আজকে আবার ওদেরকে একটু স্মরণ করাই দাও। ওদের তো স্যার প্রেজেন্টেশন নেক্সট উইকেই হবে স্যার, কারণ লাস্ট হ্যাঁ থেকে 3 নাম্বার উইক তো হচ্ছে নেক্সট উইকে হয়, বাট একদিনে মনে হয় স্যার শেষ করা যাবে না স্যার। এই জন্য হয়তো আচ্ছা স্যার 2 দিনে যদি নেওয়া যায় ওদের সাথে। আর সিআর আমাদেরকে বললো স্যার ওদের সোমবার সকালে অথবা বুধবার বিকালে ফ্রি আছে স্যার। তো আমরা গ্রুপ ফাইন, অনুসারে স্যার আমরা ভাগ আমরা করে। সোমবার সকালে নিতে পারি, অসুবিধা নাই। জি স্যার। অসুবিধা নেই। আর ওই দিন আমরা 2:30 থেকে শুরু করলাম, অথবা হ্যাঁ 2:30 থেকে শুরু করলাম বা 2:15 থেকে শুরু করলাম। জি স্যার, মানে 2 দিনে ভাগ এখন করে তো নিলে সবাই মনে হয় স্যার বাসায়। সুবিধা হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, 2 দিন তো নিতে হবে, একদিন তো জি সম্ভব স্যার, হবে না। মানে আমরা যদি আগে থেকে বলে দেই স্যার এই গ্রুপ মানে আচ্ছা এই দিন থাকবে তাহলে হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, রবিবারে তো আমাদের আবার ইয়ে আছে তাই না, সকালের দিকে তো আমরা পারবো না, আমরা আবার সকালের দিকে আমি পারবো না। সকালে তো ইয়ে আমাদের একটা কি ছিল না, সকালে কিছু আছে রবিবারে জামাল? স্যার না স্যার, মানে আমি ফ্রি আছি স্যার। তুমি ফ্রি আছো? জি স্যার। না ওই যে পারা যাবে না, ওই যে ইয়ের, এটা কোন রবিবার হবে? আগামী রবিবার? জি স্যার। ও না, পারবো না, আমার ওই যে ভ্যালিউ অ্যানালাইসিস এর ফটোর ইয়ার প্রেজেন্টেশন আছে আচ্ছা সকাল স্যার, 11টা ওটা একটা স্যার থেকে। সিআর এর সাথে কথা বলে স্যার আপনার টাইম যখন থাকে স্যার ওইভাবে আমি ঠিক করে নিবনি স্যার। ওইটা তুমি ঠিক করে নিও, টাইমটা জি ঠিক করে নিও। জি স্যার। সোমবার করা যেতে পারে, সোমবার করা যেতে পারে, এটা আর কি। বিকালের দিকে না নিলে ভালো, মানে ওই দিন তো আমরা বিকালে নিব রবিবার, অন্যদিন সকালের টাইমটা না, একটু সময় বেশি পাওয়া যাবে আর কি। স্যার ডিজাইনের প্রবলেমটা একটু মানে শেষের দিকে দেই আমার স্যার, মানে অনেক বড় তো। বুঝিনি এই কথা। স্যার আমাদের একটা ডিজাইন প্রবলেম ছিল আর কি, ওই যে একটা প্রজেক্ট আর কি। ওইটাই তো আগামী রবিবার থেকে হওয়ার কথা, আগে থেকে বলা হচ্ছে না। স্যার একটু পিছালে ভালো হয়। কেমনে পিছাবো, সময় কোথায়? তোমরা জামালের সাথে আলাপ করো, এটা জামাল স্যারের সাথে, ওই ম্যাডাম জামাল স্যারের সাথে আলাপ করো, আলাপ করে এটা তোমরা ইয়ে করো, সেটেল করো। পিছালে আমাদের কভার করতে হবে না, এরকম হইতে পারে যে 2 দিনও হচ্ছে না। কথা বুঝে নেই জামাল? জি স্যার। তাহলে ওদের সাথে কথা বলো। আচ্ছা স্যার, আমি সিআরদের সাথে কথা কথা বলে বলেছি। না, রবিবার দিতে স্টার্ট করতে হবে। কেউ যদি জি স্যার। প্রবলেম হয় দরকার হলে সে পরে দিবেন, স্টার্ট আমরা রবিবার থেকে করবোই। জি স্যার। সবার তো সমস্যা হবে না, মানে পিছানোর তো, কেননা পরে আগামী 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 রবিবার হলো এটা 3rd উইক তাই না? জি স্যার। হ্যাঁ তাহলে আর সময় তো নেই। ঠিক আছে। জি আর স্যার। অ্যাটেন্ডেন্স দিছো আজকে সবাই? জি স্যার, অ্যাটেন্ডেন্স নিয়ে নিছি স্যার। আচ্ছা ঠিক আছে। কতজন আছে আজকে প্রেজেন্ট? 43। 43 স্যার। তাহলে সিআর, তুমি ওই আজকে যে কথাগুলো হলো এগুলা জামাল স্যার ঐশী ম্যাডামের সাথে আলাপ করে যেটা ফাইনাল হবে অন্যদেরকে জানিয়ে দিবে আর কি, যারা অ্যাবসেন্ট, পরে যাতে এটা না বলে যে আমরা জানি না। বুঝছো? স্যার ঠিক আছে, স্যার একটা কথা ছিল বলো এই প্রেজেন্টেশনটা নিয়ে। স্যার বলো। আমার যে কাস্টিং এর যে প্রবলেমটা দেওয়া হয়েছে, এটা দেখলাম যে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাকে 2-1 থেকে কিছু টপিক টানতে হয়েছে, 2-1 এর মেকানিক্স থেকে। এখন ওই টপিক গুলো যদি স্যার আমি আমার মেইন ফাইলে দেই তাহলে স্যার বিষয়টা অনেক বড় হয়ে যায়। তাহলে কি স্যার আমি একটা অ্যাপেন্ডিক্স আকারে একটা এক্সট্রা ফাইলে দেব? আমি যে দিতে স্যার পারো, হাতে স্কেচ করেছি, কিছু হ্যাঁ স্কেচ দিতে করে পারো, কিছু প্রবলেম দিয়েছি। বিশেষ করে দাও আমি অসুবিধা নেই। বিশেষ দাও করে আমি যে দুটো ফাইলে প্রবলেমটা অ্যাপেন্ডিক্স হিসেবে দাও, সমস্যা নেই। বিশেষ করে স্যার আমি আমি একটা জিনিস দেখেছি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। আমার তো এই ওয়েইং ব্লকের হ্যান্ডেলের উপর আমি শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ক্যালকুলেট করে দিয়েছি। আমাদের 2-1 এই টেকনিক গুলো শেখানো হয়েছিল, তাই সেখান থেকে আমি কিছু রেজাল্ট নিয়ে আমাকে কম্পেয়ার করতে হচ্ছে। ঠিক আর আছে, স্যার এটা অ্যাপেন্ডিক্স হিসেবে দাও, অসুবিধা নেই। তবে ওকে স্যার। সবাই একটা জিনিস খেয়াল করবে যে তোমাদের যে ফাইলটা তোমরা দিবা প্রেজেন্টেশন, আমরা তো প্রেজেন্টেশন এক্সট্রা তো কোনো এক্সট্রা রিপোর্ট নেওয়া হচ্ছে, তো ওখানে তোমাদের ওই রোল নাম্বার নাম সেগুলো যাতে ক্লিয়ার থাকে, অ্যাপেন্ডিক্স থাকলে তার উপরও থাকবে। ওকে স্যার। এটা কি বুঝছো? মানে যেটা অ্যাপেন্ডিক্স দাও বা এক্সট্রা একই ফাইলের সাথে যদি তোমরা আলাদা এডিশনাল কোনো ফাইল থাকে, হ্যাঁ অ্যানেকচার থাকে, তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে ওইটার উপরও তোমাদের স্টুডেন্ট নাম্বার দিয়ে দিবা, নাম স্টুডেন্ট নাম্বার। অফ কোর্স স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, আবার দেখা হবে রবিবারে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।